আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। সো ইতিমধ্যে তোমরা জানো আমরা লাইভ ক্লাসগুলো করে ফেলতেছি একভাবে। সো লাইভ ক্লাস করে তোমরা অনেকেই অনেক কিছু জানতেছো, বুঝতেছো। বাট প্র্যাকটিসের জন্য কিন্তু তোমাদের এই রেকর্ডিং ক্লাসগুলো করতে হবে। সো রেকর্ডিং ক্লাসের আজকে আমরা পড়বো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে বিশ্ব সভ্যতার পরিচিতি সংক্রান্ত বিগত বছরের এডমিশনে আসা প্রশ্নের সমাধান। সো অনেকেই তোমরা অনেকের মনে একটা প্রশ্ন ঘুরছে যে ভাইয়া কেন আপনি আজকে শিখর টি শার্ট পরে আসেন নাই, কেন শিখর হুডি পরে আসেন নাই। সো আমি চিন্তা করলাম শীত যেহেতু চলে আসছে, সো আমাদের হুডি, তোমরা তো হুডি এখনো পরো নাই, শীত কোথাও আছে কোথাও নাই। তো সবকিছু মিলে আজকে আমি চিন্তা করলাম একটু ইউনিক মানে অন্যরকম ভাবে যাই, সেই কারণে আজকে তোমাদের সাথে এইভাবে আসা। তো বিশ্ব সভ্যতার পরিচিতি সংক্রান্ত কি কি প্রশ্ন আসছে। তো আমরা বিগত বছরে মানে অন্যান্য সবগুলো অনেকগুলো ইউনিভার্সিটির প্রশ্ন আমরা দেখেছি। সো এর মধ্যে আজকে আমরা ইউনিক কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যে কোন প্রশ্নগুলা বিগত বছরে অধিকবার আসছে, ঠিক না? অধিকবার আসছে। তো আমরা একটু দেখবো এবং সমাধান করব কি নিয়ে, যে তোমার বিশ্ব সভ্যতা, তাই না? সভ্যতা কি, পরিচিতি, এগুলো আমরা পড়াইছি ক্লাসে। যাই হোক, তো আমরা দেখি শুরু করি। প্রথমে দেখো মানুষের ব্যবহৃত সর্বপ্রথম ধাতু কি। তো তোমরা জানো মানুষ সৃষ্টির শুরু থেকেই বিভিন্ন ধাতু ব্যবহার করে আসছে। তো তার মধ্যে সেই সর্বপ্রথম কোন ধাতুটা ব্যবহার করছে? অনেকে বলতে পারে ভাই লোহা, পিতল, ব্রোঞ্জ, কিন্তু আসলে উত্তর হচ্ছে তামা। তো আমরা দেখি যে তামা কেমন, তামা অনেকটা দেখতে, যে এটা হচ্ছে তামা। তামা দিয়ে কি হয়? তামা দিয়ে অনেক বাসন কুসন হয়, অনেক কিছু হয়। তো অনেকটা এটা দেখতে কিন্তু অনেকটা ইয়ের মতো, আদার মতো, তাই না? আর মনে হচ্ছে একটা আদা পেঁচা আছে এরকম। তো যাই হোক, তামা ছিল মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু। 10,000 বছর আগে মানুষ প্রথম তামা ব্যবহার করেছিল। তো এটা, এই তামার ব্যবহারের জন্যই একটা যোগ কিন্তু আসছে, যেটা তাম্র যোগ। তাম্র যুগ, তাম্রযুগ মানে কি? তাম্রযুগ মানে হচ্ছে ভাই প্রাচীন যুগ। যখন কেউ তোমাকে বলবে তাম্রযুগ, তার মানে এটা বুঝতে হবে এটা কি, মানে যেহেতু মানুষ মানে প্রথম ব্যবহার করছে কি তামা, তো তাম্রযুগ মানে অনেক আগের কোনো কিছু বোঝাচ্ছে। তাম্র পরে আসছে ব্রোঞ্জ, ব্রোঞ্জ যুগ বলে না, এরকম অনেক আছে। তো তারপর আমরা যদি দেখি যে প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল কত বছর, মানে প্রাচীন প্রস্তর, প্রস্তর মানে লোহা, মানে প্রস্তর মানে মানে ধরো পাথর, প্রস্তর মানে প্রাচীন পাথরের যুগ শুরু হয়েছিল যে 5 লক্ষ বছর পূর্বে। আমরা যদি দেখি অপশন হচ্ছে এ, 5 লক্ষ বছর পূর্বে। তারপর আমরা যদি দেখি হেরোডোটাসের জন্মভূমি কি। হেরোডোটাস ছিল একজন তাকে বলা হয় ইতিহাসের জনক। পরীক্ষা আসে কিন্তু ইতিহাসের জনককে। আমরা দেখি ইতিহাসের জনককে, ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস, এবং তার যে জন্মভূমি সেটা হচ্ছে গ্রিস। গ্রিস হচ্ছে হেরোডোটাসের জন্মভূমি। আর গ্রিসে অনেক বড় বড় দার্শনিক যারা আছে জন্মগ্রহণ করেছে। এর মধ্যে তোমরা যারা আমরা পড়েছি হোমার, হ্যাঁ, ওডিসি ইলিয়াড লিখছে, সোফোক্লেস, প্লেটো, এরিস্টটল, অনেকেই, মানে নামগুলো কেমন কেমন যেন আর কি। তো যাই হোক, আমরা বলতে পারি ইতিহাসের জন্য তার জন্ম হচ্ছে গ্রিসে আর কি। তিনি পারস্য সাম্রাজ্যে বর্তমান হেরোডোটাস নামে খ্যাত। তিনি পারস্য সাম্রাজ্য না, ইতিহাসের জন্য গ্রিসেই তো হওয়ার কথা, তাই না? হ্যাঁ, গ্রিস, গ্রিস, হ্যাঁ। সো যাই হোক, সো হিস্টোরি শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? হিস্ট্রি শব্দের উৎপত্তি হচ্ছে গ্রিক ভাষা থেকে। হিস্ট্রি হচ্ছে গ্রিক শব্দ, গ্রিক থেকে এসে, গ্রিক শব্দটি হচ্ছে হিস্টোরিয়া শব্দ থেকে আসছে। তো এই প্রশ্নটা আবার আসছে জাবিতে, সি ইউনিটে, যে হিস্ট্রি শব্দের উৎস কোনটি? আমরা তো লিখলাম হিস্টোরিয়া, তাই না? ডি, অপশন ডি। তারপর আমরা যদি দেখি যে হিস্ট্রি অফ দ্য পেলোপনেশিয়ান ওয়ার, এটা তো গ্রন্থের নাম, হিস্ট্রি অফ দ্য পেলোপনেশিয়ান ওয়ার। এটার মধ্যে বলছে যে ধর দুইটা পাওয়ার, একটা যদি হচ্ছে উদীয়মান পাওয়ার, উদীয়মান শক্তি, আর এটা হচ্ছে মানে স্থায়ী, মানে অলরেডি উদীয়মান শক্তি, আর এটা হচ্ছে ধরো বর্তমান যে প্রতিষ্ঠিত শক্তি। ধরো বর্তমান বিশ্বে প্রতিষ্ঠিত শক্তি হচ্ছে, আমরা যদি হিসাব করি সেটা হবে ইউএসএ, তাই না? ইউএসএ হচ্ছে প্রতিষ্ঠিত শক্তি। আর বলছে উদীয়মান শক্তি কি? চায়না। তো এইখানে উনি এই হিস্ট্রি অফ পেলোপনেশিয়ান ওয়ারে দেখাইছে যে এই যে হেরোডোটাস না, এটা হচ্ছে তোমার থুসিডাইডিস, তিনি হচ্ছে দেখাইছে যে এই যে উদীয়মান শক্তি যখন উঠে, তখন এটা ধরো স্পার্টা একটা উদীয়মান শক্তি, অথবা স্পার্টা ভার্সেস এথেন্সের, স্পার্টা ভার্সেস এথেন্স, এই দুইটার মধ্যে একটা কম্পারিজন দেখাইছে। বলছে ভাই যখনই উদীয়মান শক্তির উঠে, তখন সে এক্সিস্টিং যে শক্তি, অর্থাৎ যে প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ করে।
তখনই যুদ্ধ হয়। যেমন ইউএসএ যখন হচ্ছে একটা প্রতিষ্ঠিত শক্তি, তখন চায়না যখন রাইজ হচ্ছে, চায়না যখন বড় বড় ভালো কাজ করতেছে, অনেক শক্তি সামর্থ্য অর্জন করতেছে, তখন একটা যুদ্ধ হয়েছে। কিউ আর ইউএস চায়না ট্রেড ওয়ার হয়েছে। চায়না কি হয়েছে? ট্রেড ওয়ার। তোমরা শুনছো অনেক সময়, ডোনাল্ড ট্রাম্পের সময় হয়েছিল ট্রেড ওয়ার, এখন আবার হইতেও পারে, নতুন করে ডোনাল্ড ট্রাম্প আসছে। তারপরে দ্য হিস্টোরিজ শব্দ দুটি, গ্রন্থ দুটি লিখেন কে? লিখেন হচ্ছে যে হিস্টোরিজ শব্দ, তার মানে আমরা যে থুসিডেটিস লিখে থাকি, এটা হিস্টোরিজ হেরোডোটাস। সো অপশন হচ্ছে সি। আচ্ছা, তারপর আমরা যদি দেখি ইতিহাসে লিখিত উপাদান নয় কোনটি? দেখো ইতিহাসে এটা অনেকেই কিন্তু বোঝে না, যে দেখো সাহিত্য, জীবনী, নথিপত্র তিনটাই কিন্তু ইতিহাসে লিখিত উপাদান। তো শিলালিপি, আমরা যদি দেখি শিলালিপি, কিন্তু শিলালিপিটা লিখিত উপাদান না। শিলালিপির মধ্যে কোনো অনেক কিছু থাকে, যেমন মুদ্রা, এগুলোকে অলিখিত বলে। মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত। এখন তাহলে এটা কি? এটা লিখিত না। মানে লিখিত মানে কি? লিখিত হচ্ছে যেটা যেটা লিখে গেছে কেউ, ধরো। তার মানে যেটা লিখিত মানে হচ্ছে কি, যেটা ধরো বই, একটা বই মানুষ লিখছে, এটা কি লিখিত বানা? কারণ তুমি বলতে পারো ভাই এই যে শিলালিপি, এটার মধ্যে তো মানুষ লিখে। শিলালিপি মানে কি? লিপি তো মানে লেখা, তাই না? লিপি তো লেখা না। লিপি যেটা আছে, লিপি তো আসলে ধরো এটার মধ্যে কি লিখছে? এটা কি হিস্ট্রি লিখছে? না, এটার মধ্যে ধরো অন্য কোনো একটা কিছু লিখছে। ধরো লিখছে যে রাজার জন্ম লিখছে, জন্ম তার হিস্ট্রি না। অথবা লিখছে যে একটা স্লোগান লিখছে। এখন এইগুলা তো আর হিস্ট্রি না, এগুলো হচ্ছে হিস্ট্রিক্যাল উপাদান, কিন্তু এটা লিখিত না। এটা কি? অলিখিত উপাদান। ঠিক আছে, এরকম করে বুঝতে হবে আর কি। তারপরে ইতিহাস কথাটির আভিধানিক অর্থ কি? ইতিহাসের কথাটির আভিধানিক হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য মানে ঐতিহ্য না, ঐতিহ্য বলে আর কি। তারপরে সভ্যতার পরিমাপ করা যায় কিসের মাধ্যমে? সভ্যতার পরিমাপ করা যায় আমরা যদি, যে ধরো একটা সভ্যতা কেমন, ভালো না খারাপ, এটা কিভাবে পরিমাপ করবো? দেখবো যে ওই সভ্যতায় কি কি টেকনোলজি ছিল, তাই না? টেকনোলজি মানে কি? টেকনোলজি হচ্ছে টেক মানে কৌশল। অর্থাৎ ওই সভ্যতায় তুমি যদি দেখো, ধরো প্রাচীন তোমার হচ্ছে এই যে আমরা যে সভ্যতায় থাকি, সিন্ধু সভ্যতায় তারা বাটখারা পরিমাপ পদ্ধতি ইউজ করতো। তার মানে তারা কতটা উন্নত ছিল সেটা আমরা আইডিয়া করতে পারি যে এই যে বাটখারা পদ্ধতির মাধ্যমে, তাই না? তো এই যে এই কৌশলটা দেখে কিন্তু তুমি বুঝতে পারো যে তার সভ্যতার কত মানে অ্যাডভান্স ছিল। এটা হচ্ছে কলা কৌশল প্রয়োগ দেখে বলতে পারি আমরা। তারপরে আমরা যে প্রাচীন সভ্যতাগুলো গড়ে ওঠাকে সর্বাধিক ভূমিকা কে রাখছে? সর্বাধিক ভূমিকা রাখছে নদী। অর্থাৎ প্রত্যেকটা সভ্যতায় কোনো না কোনো নদীর তীরে কেন গড়ে উঠেছে? নদী, তুমি যখন আসলে নদীর পাশে পানি পাওয়া যায়, পানি থাকলে কি হয়? পানি থাকলে জীবন জীবিকা সহজ হয়। অর্থাৎ সহজে তুমি কৃষিকাজ করতে পারবা, পানি থাকলে তুমি সহজে গোসল করতে পারবা, পানি থাকলে পানি থেকে তুমি মৎস্য আহরণ করতে পারবা। তো নদীকে কেন্দ্র করে জীবন জীবিকা তুমি ধারণ করা খুব সহজ হয়। এই জন্য তোমাদের প্রাচীন সভ্যতাগুলো বেশিরভাগ ক্ষেত্রে নদী কেন্দ্রিক হয়েছে, তাই না? যেমন নীল নদ কে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা। তারপর মিশরীয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা কাকে কেন্দ্র করে হয়েছে? ইউফ্রেটিস ও টাইগ্রিস, মানে দুইটাই, দজলা ও ফুরাত। আমরা পড়বো একটু পরে এগুলা। তারপরে দেখো নদী কেন্দ্র করে। তারপর হচ্ছে নেফারিতি ভাস্কর্যটি কোন সভ্যতার? এটা হচ্ছে তোমার মিশরীয় সভ্যতা। আমরা দেখাই তোমাদেরকে, এই যে এটা হচ্ছে নেফারিতি কি? নেফার নেফার ফারা ফারুয়াতেন নেফারিতি সবার কাছে মিশরের রানী এবং ফারাও আখেনাতেনের রাজকীয় বধূ হিসেবে সুপরিচিত। নেফারতিতি ও তার স্বামী ধর্মীয় এক বিপ্লবের জন্য বিখ্যাত ছিলেন। তারপরে নেফারতিতি কি ছিল? ধর্মীয় একটা বিপ্লবের জন্য বিখ্যাত ছিলেন, এটা রানী ছিল। এই যে এটা হচ্ছে মিশরীয় সভ্যতার নেফারতিতি। চিত্রটা তোমরা অনেকেই দেখছো আমি জানি। তো এইটাই হচ্ছে নেফারতিতি, আমি তোমাদের এটা দেখানোর জন্য এটা এখন দিছি। তারপর হচ্ছে 12 মাসে 1 বছর, আমরা জানি 30 দিনে 1 মাস। এই গণনা নীতি কারা করেছে? এখন তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই এটা মনে গ্রিকরা, ফরাসিরা করছে না, খ্রিস্টানরা করছে না, এই গ্রিক এবং মিশরীয়দের মধ্যে পড়ছে। সো মিশরীয়রা না গ্রিকরা? সো আশা করি এটা মিশরীয়রা, তোমরা জানো আর কি। সো এটা হচ্ছে মিশরীয়রা করছে আর কি। যে ভাই তুমি যে আজকে যে ঘড়ির মধ্যে দেখো যে 12 দিনে, আসলে 12 ঘন্টায় বা এই যে ঘন্টার হিসাবটা আসছে, তারপর তোমার মাসের হিসাবটা আসছে, এটা কারা আনছে? মিশরীয়রা আনছে। সো এই হচ্ছে বিষয়। তারপর মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? নীল নদের অববাহিকায়। আমি একটু আগে বললাম নদী। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে হাইরোগ্লিফিক একটা লিপি মানে কি? লিপি মানে হরফ। লিপি মানে হচ্ছে হরফ। লিপি মানে কি? হরফ, অর্থাৎ একটা লেখার পদ্ধতি। হাইরোগ্লিফিক হচ্ছে মিশরীয়। কোন জায়গার লিপি? পরীক্ষা আসে এটা কোন জায়গায়? এটা হচ্ছে মিশরীয়।
মিশরীয় সভ্যতা, এই যে মিশরীয় সভ্যতা, এটা কিরকম থাকতো? তো এটার মধ্যে ধরো হাইরোগ্লিফিক 3টি লিপির নামই গ্রিকদের দেয়া, হাইরোগ্লিফিক, হাইরোটিক, ডেমোটিক। হাইরোগ্লিফিক মিশর লিপির প্রতীককে বলে হাইরোগ্লিফ। এই যে দেখো, এই হাইরোগ্লিফিক বিভিন্ন তারা পাখি, এটা বিভিন্ন সাইন দিয়ে তারা হচ্ছে লেখালেখি করতো। বর্তমানে মানে সাইন দিয়ে যে লিপিটা উদ্ভব হয়েছে, সো এটা কিন্তু হাইরোগ্লিফিক লিপি, এবং এটা কারা করছে? এটা হচ্ছে মিশরীয়রা করছে। তো তোমরা মনে করতে পারো মিশরীয় সভ্যতা কি ছিল? মিশরীয় সভ্যতা অনেক অবদান আছে। মিশরীয় সভ্যতা তোমার হচ্ছে যে দিন মাস গণনা করতে শিখেছে, পিরামিড তৈরি করতে শিখেছে। আজ পর্যন্ত পিরামিড কিভাবে তৈরি হয়েছে এটা নিয়ে কিন্তু খুব একটা অনেক গভীর আলোচনার বিষয়, তাই না? যে অনেকে বলে একজন সায়েন্টিস্ট গবেষণা করেছে যে ওই সময়ে যে মানুষের পক্ষে এরকম বড় বড় পাথর ওঠানো সম্ভব ছিল না। সো এটা কারা করছে? তো এটা কিন্তু একটা কনফিউশন, রহস্য পৃথিবীর কাছে, যে এত বড় বড় ভবন, এত বড় বড় পিরামিড বানাইছে কিভাবে, হাউ, ওয়াই, কিভাবে, কেন, মানে অসাধারণ সব জিনিসপাতি করছে। তখন তো সায়েন্স ছিল না, বড় বড় ক্রেন ছিল না পাথর ওঠানোর। মিশরীয় লিখন পদ্ধতির নাম কি? আমি পড়ছি হাইরোগ্লিফিক। তারপর হচ্ছে তোমাদের বলি বুক অফ ডেথ কোন সাহিত্যের আদিতম নিদর্শন? বুক অফ ডেথ হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে মিশরীয় সাহিত্যের একটা আদি নিদর্শন। এটা হচ্ছে সাধারণত একটি পেপিরাস স্ক্রলে হাইরোগ্লিফিক বা স্ক্রিপ্ট লেখা হয়েছিল, প্রায় মানে মৃত ব্যক্তি এবং পরবর্তী জীবনে যাত্রাকে বর্ণনা করা হয়তো। এটা মানে মৃত ব্যক্তি কি হবে, তারপর হচ্ছে তোমার পরবর্তী জীবনে তাদের জীবনযাত্রাকে চিহ্নিত করে এটা করা হয়তো। প্রাচীনকালে মিশরীয়দের সর্বোত্তম উদাহরণ হলো আনির পেপিরাস। আনি ছিলেন একজন মিশরীয় লেখক। তো এই যে এটা হচ্ছে পেপিরাসে লিখছে, বুঝো নাই? এটা হচ্ছে একটা কি, আমরা যদি দেখতে পারি মিশরীয় লিপি। দেখো, প্রাচীন মিশরের স্থাপত্য শিল্পের অন্যতম, এটা তো তোমরা জানি, নিদর্শন হলো পিরামিড। পিরামিড আমরা জানি। তারপর হচ্ছে মিশরীয় চিত্রকলা কি ছিল? চিত্রকলা হচ্ছে দ্বিমাত্রিক, অর্থাৎ 2 ডাইমেনশনাল, 2D পিরামিড ছিল আর কি। আচ্ছা, তারপর হচ্ছে পেপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত? পেপিরাস একটা একটা মানে খড়কুটো, একটা হচ্ছে গাছ, যে গাছের মধ্যে লেখা হইতো। তো এটা হচ্ছে একটা মিশরীয় সভ্যতার একটা অবদান। এই যে দেখো গাছের পাতায়, হ্যাঁ, এ হচ্ছে কথা, মানে একটি রোল লম্বায় এরকম 20 থেকে 10 ফুটের মতো হইতো আর কি লেখার উপযোগ। তারপর আমরা যদি পৃথিবীর সবচেয়ে পুরাতন স্মৃতিস্তম্ভ কি? এটা হচ্ছে পিরামিড। পুরাতন, সবচেয়ে পুরাতন। স্ফিংস কোথায় হচ্ছে? স্ফিংস হচ্ছে, তোমরা দেখলে চিনবা, একটা সিংহের মাথার মতো এরকম। আমি একটু আঁকাই দিই, যদি এরকম হবে না, এই যে আমি একটু আঁকাই দিই, হ্যাঁ, এরকম এরকম থাকে, কেমন যেন একটা থাকে, হ্যাঁ। তো স্ফিংস, আর এর সঙ্গে কি, এই যে দেখো, এই যে স্ফিংস, দেখছো? মানে কাঁধের মধ্যে এরকম করে, যে এরকম কানের মধ্যে দিয়ে এরকম যে এটা বানাইছে, এটা হচ্ছে স্ফিংস। মাথাটার নাম হচ্ছে স্ফিংস, ঠিক আছে, স্ফিংস। আচ্ছা, সো একেশ্বরবাদী ধর্ম, পরীক্ষায় ধর্ম কোনটি? দেখো, একেশ্বরবাদী ধর্ম প্রথম, মনে রাখবে একেশ্বরবাদী ধর্ম কিন্তু পৃথিবীতে অনেকগুলো আছে, যেমন হিব্রু ধর্ম। হিব্রু ধর্ম এটা কিন্তু একেশ্বরবাদী, কিন্তু কথা হচ্ছে এখানে বলতেছে ভাই প্রথম কোনটা, কনফিউজড হয় না, যে প্রথম কোনটা, প্রথম কোনটা। সো এখানে দেখো বলতেছে প্রাচীন মিশরীয় ধর্ম, হিব্রু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম। বেশিরভাগ ধর্মই কিন্তু সবগুলাই কিন্তু একেশ্বরবাদী ধর্ম। এদের মধ্যে প্রথম বলতেছে কোনটা? প্রথম হচ্ছে প্রাচীন মিশরীয় ধর্ম। মনে রাখবে যে সবগুলাই একেশ্বরবাদী, এর মধ্যে প্রথম হচ্ছে প্রাচীন মিশরীয় ধর্ম। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এটা তো আমরা জানি, মেসোপটেমিয়া, অপশন বি। এই যে মেসোপটেমিয়ার মানচিত্রটা দেখো, তো এই হচ্ছে মেসোপটেমিয়া, সবুজটা। তো এখানে দেখো, এই যে নীল, যে ইউফ্রেটিস, টাইগ্রিস, দুইটা নদীর মধ্যে, এটাকে বলে দজরা এবং ফুরাত, এই নদীর মধ্যে কিন্তু এই যে এই টোটাল বড় যেটা হচ্ছে তোমার ইরাকে গড়ে উঠেছিল, ইরাকে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। সো এটা হচ্ছে ইরাকে। সো মায়া সভ্যতার নিদর্শন কোথায়? মায়া সভ্যতা কিন্তু বেসিক্যালি মধ্য আমেরিকাতে ছিল, মধ্য আমেরিকা। তো এখানে মধ্য আমেরিকার দেশ কোনটা আছে, মানে মধ্য এবং উত্তর আমেরিকার কাছাকাছি? আমেরিকা। সো জাপান হচ্ছে এশিয়ার দেশ বাদ, জার্মানি হচ্ছে ইউরোপের দেশ, ইতালিও বাদ, আছে শুধু মেক্সিকো। সো মেক্সিকো, সো এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে তোমার এই যে মেক্সিকো, এখানে আছে যে গালফ অফ মেক্সিকো, দেখছো? মেক্সিকো, গালফ অফ মেক্সিকো পাশাপাশি কিন্তু এই যে সভ্যতাটা, এটা হচ্ছে মায়া সভ্যতা আর কি। যাই হোক, সো আমরা যে মেসোপটেমিয়া এলাকা বেশিরভাগ বর্তমান কোন দেশ? বেশিরভাগ হচ্ছে ইরান, ইরান না ইরাক, অপশন এ ইরাক। ইরাকে ছিল। কোন প্রাচীন সভ্যতায় হাম্মুরাবি আইনের প্রচলন? হাম্মুরাবি কোড। হাম্মুরাবি কোড হচ্ছে তোমার, যদি দেখি আমরা গ্রিক, মেসোপটেমিয়া সভ্যতায় হাম্মুরাবি কোড। তারপর আমরা যদি দেখি আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক, কুয়েত রাষ্ট্রগুলোর প্রাচীন কোন সভ্যতার অংশ? অর্থাৎ এই যে রাষ্ট্রগুলো, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, এগুলো এত ডেভেলপ, এগুলো এত সমৃদ্ধ ইতিহাস তাদের, এই ইতিহাস তারা কোথা থেকে পেল? এই সমৃদ্ধতা তাদের কোথা থেকে আসলো? এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন করার মতো।
আমরা জানি কিন্তু বুঝি না, বুঝি কিন্তু মানি না, মানি কিন্তু পড়ি না। তো এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো। তো এগুলো পরীক্ষায় আসে। তো এটা হচ্ছে অপশন হচ্ছে তোমার মিশরীয় সভ্যতা না, অপশন এ না। এটা কি মিশরীয় সভ্যতা না, রোমান সভ্যতা না, সিন্ধু সভ্যতা না, এটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, অপশন ডি। আচ্ছা, তারপর আমরা যদি দেখি মেসোপটেমিয়া সভ্যতা কোথায়, আমরা একটু আগে বলছিলাম দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী অঞ্চল। এবং মজার ব্যাপার হলো মেসোপটেমিয়া শব্দটার অর্থই হচ্ছে দুইটা নদীর মধ্যবর্তী জায়গা। এটার বাংলা এটার অর্থ দ্বারাই হচ্ছে দজলা এবং ফোরাতের মধ্যবর্তী জায়গা অর্থ, যাকে যে দেখো মধ্যবর্তী জায়গা। সো সেচ নির্ভর সভ্যতা কোনটা ছিল, এটা ছিল ডি, মেসোপটেমিয়া সভ্যতা, কারণ দুই দিকে দুইটা নদী ছিল, সেচ দেওয়া যেত আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে লুনার ক্যালেন্ডার ইন্ট্রোডিউস। লুনার ক্যালেন্ডার কারা করছে? লুনার ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার অর্থাৎ সৌর পঞ্জিকা কারা করছিল? সৌর পঞ্জিকা, হ্যাঁ সৌর পঞ্জিকা। সৌর পঞ্জিকা হচ্ছে সুমেরীয়রা করছিল আর কি, সুমেরীয়। তারপরে হাম্বুরাবি জন্য বিখ্যাত। হাম্বুরাবি হচ্ছে বিখ্যাত হচ্ছে আইন প্রণয়নের জন্য। সে হাম্বুরাবি কোড করছিল, আইন প্রণয়নের জন্য বিখ্যাত হাম্বুরাবি। তারপর হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতাভুক্ত একটি জাতি, আমরা জানি মেসোপটেমিয়া সভ্যতা, আমরা জানি সুমেরীয়, বেবিলনীয়, এশীয়, এটা হচ্ছে সুমেরীয়, ফিনিশীয় তো না। তারপর মেসোপটেমীয়, সুমেরীয়, কেলুডীয়, আচ্ছা এটাও কিছু একটা, আক্কাসীয়, আর্মেনীয়, বেবিলনীয়। তো আমরা দেখি কি, আমাদের তো অপশন হচ্ছে ডি, অর্থাৎ এই যে বি এর মধ্যে সুমেরীয় আমরা কিন্তু দেখছি বললাম মেসোপটেমীয় সভ্যতার জাতিভুক্ত। জাতি কি কি ছিল? এই যে এটা সুমেরীয়, বেবিলনীয়, এশীয়, আর একটা ছিল ক্যালিডীয়। চারটা রয়েছিল। আমরা মেন ক্লাস করলে হয়তো তোমরা বুঝবা। কেলডীয় টোটাল 4টা। ওকে, গুড। তারপর আমরা যদি দেখি যে মেসোপটেমিয়া শব্দটি কি, একটা গ্রিক শব্দ আর কি, গ্রিক শব্দ। ইরাকের বর্তমান নাম কি? ইরাকের বর্তমান নাম, এর প্রাচীন নাম ছিল, বর্তমান নাম তো ইরাকি, প্রাচীন নাম ছিল বি, মেসোপটেমিয়া। প্রাচীন নাম ছিল বি, মেসোপটেমিয়া। তারপর সভ্যতার সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে? আমরা জানি সুমেরীয়, মোস্ট প্রবাবলি সুমেরীয়দের দ্বারাই সূত্রপাত হয়েছে। কিউনিফর্ম কি? কিউনিফর্মটা লিখন পদ্ধতি। আমরা হাইরোগ্লিফিক পড়ছি, এটা মিশরীয়দের, হাইরোগ্লিফিক কাদের? মিশরীয়দের। আমরা এখন পড়বো কিউনিফর্ম, যেটা হচ্ছে কাদের? আমরা দেখবো এটা হচ্ছে একটা লিখন পদ্ধতি। আচ্ছা, ইউনিফর্ম এটা হচ্ছে সুমেরীয়রা আবিষ্কার করেছিল। হাম্বুরাবি কে ছিলেন? একজন আইন প্রণেতা, ঐতিহাসিক যে আইন প্রণেতাই ছিলেন আর কি। তারপরে 7 দিনে এক সপ্তাহ কারা করেন? আমরা এতদিনে বললাম যে সময় সম্পর্কিত, যে 12 দিনে এক ইয়ে, মানে 30 দিনে এক মাস, 365 দিনে এক বছর, বা অন্যান্য যে বিষয়গুলো আমরা এটা কাদের মাধ্যমে পড়েছি? আমরা পড়েছি যে ওই বিষয়গুলো হচ্ছে করেছে মিশরীয়রা। শুধুমাত্র একটা বিষয় 7 দিনে এক সপ্তাহ, এটা করেছিল ক্যালেডীয়রা। এটা খুব মনে রাখবে, এটা আসে, হ্যাঁ এটা ভুল করে সবাই, এটা হচ্ছে ক্যালেডীয়রা। তারপর আমরা যদি দেখি আইন সংক্রান্ত হাম্বুরাবি কোন সভ্যতার সময় পড়ে? এটা হচ্ছে তোমার বেবিলনীয় সভ্যতায়। আচ্ছা, তারপর আমরা যদি নিচের কোন সভ্যতার প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করা হয়? এটা হচ্ছে তোমার ক্যালোডীয় সভ্যতায়। তারপর সুমেরীয়রা দুই নদীর মধ্যে হচ্ছে কি গড়ে তোলে? তারা হচ্ছে একটি নগর রাষ্ট্র গড়ে তোলে, বেশ কয়েকটি, একটা না অনেকগুলো নগর রাষ্ট্র গড়ে তোলে। নগর রাষ্ট্র মানে কি? সিটি স্টেট মানে কি? সিটি স্টেট মানে তোমরা যদি সিঙ্গাপুরকে দেখো, একটা সিটি স্টেট মানে একটা সিটি একটা স্টেট, এরকম, বা অনেকগুলো সিটি নিয়ে একটা স্টেট অবস্থিত। সভ্যতার সূত্রপাত হয় কোন জনগোষ্ঠীর মধ্যে? সুমেরীয়, এটা আমরা বলছি। তারপরে কোন সভ্যতায় প্রথম চাকা আবিষ্কার? অর্থাৎ আমরা চাকা একটা যুগান্তকারী আবিষ্কার। যুগান্তকারী কেন যুগান্তকারী বলতো? কারণ এই চাকার ফলে পরিবহন ব্যবস্থায় অনেক উন্নতি আসে। যুগান্তকারী কেন বলা হয়? পরিবহন ব্যবস্থাটা কি আসলে? পরিবহন ব্যবস্থাটা হচ্ছে, ধরো তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা, তখন কি হবে? তোমার তো আসলে হাইটা যেতে আগে, এখন চাকা আবিষ্কারের ফলে তুমি হচ্ছে ধরো একজন টাইনা নিয়ে যাচ্ছে প্রথম দিকে, ধরো তারপর তুমি হচ্ছে 2টা গরু গাধা সামনে ঝুলাই দিলা, হ্যাঁ তাদেরকে বসাই দিলা, তো তারা তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। আগে তো আমাদের এই অঞ্চলে গরুর গাড়ি ছিল অনেক আগে, গরু টাইনা নিত গাড়ি। তারপরে তোমার কি বলে, তোমার হর্স অর্থাৎ ঘোড়াও গাড়ি টাইনা নিত, এখনো আছে ঢাকায়, পুরান ঢাকায় চলমান। তো এই যে চাকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার, এটা কার আমলে হয়েছিল আমরা দেখি। তো এটা হচ্ছে তোমার সুমেরীয়, অর্থাৎ সুমেরীয় সভ্যতায় কিন্তু তোমার অনেক সভ্যতার প্রথম সূচনা হয়েছে, চাকা আবিষ্কার হয়েছে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আমরা যে মেক্সিকোকে কেন্দ্র করে প্রাচীন সভ্যতা, এখন মেক্সিকো নিয়ে আমরা বুঝছি যে মায়া সভ্যতার কিছু অংশ মেক্সিকোতে আছে, বাট মেক্সিকোকে কেন্দ্র করে আজটেক সভ্যতা হয়েছে। আমি এটা ক্লাসে পড়াইছি, ম্যারাডোনা যে হ্যান্ড অফ দ্য গড যে গোলটা করছিল, এটা আজটেক স্টেডিয়ামে করছিল, এবং এটা কোথায় অবস্থিত? 1986 এর, এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ছিল আর কি, ইংল্যান্ডের বিপক্ষে। যাই হোক, তারপর হচ্ছে আমরা যে হরপ্পা যে নদীতে, হরপ্পা হচ্ছে
রাভি নদীর তীর, হরপ্পা সভ্যতা রাভি নদীর তীর। আমরা তোমাদের একটা ম্যাপ দেখাই, এই হচ্ছে ইন্দাস ভ্যালি, হ্যাঁ, তো এটা হচ্ছে রাভি নদী। সো এই রাভি নদীর তীরেই ইন্দাস সিভিলাইজেশনটা তৈরি হচ্ছিল আর কি। হ্যাঁ, যাই হোক, সো হরপ্পা নিদর্শন কোথায় পাওয়া গেছে? ভারত এবং পাকিস্তান, এ বি দুইটাই পাওয়া গেছে, এ প্লাস বি দুই জায়গায় ভারত আর পাকিস্তানও পাওয়া গেছে। তারপর আমরা যদি দেখি হরপ্পা বলতে কোন যুগের বোঝায়, আমরা জানি তাম্রপ্রস্তর যুগ। তাম্রযুগ আমরা বুঝি সবচেয়ে প্রাচীন যুগগুলোর মধ্যে একটা, প্রাচীন যুগগুলোর মধ্যে একটা তাম্রপ্রস্তর যুগ, কেন আমরা বলে দিচ্ছি আর কি। তারপর আমরা বললাম দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ণ কোথায়? এটা সিন্ধু অববাহিকা, অর্থাৎ সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদীর তীরে প্রথম মানুষজন, সিন্ধু নদীর তীরে মানুষজন প্রথমে বসবাস করা শুরু করছে আর কি। তারপর আমরা যদি দেখি হরপ্পা কোথায় অবস্থিত, হরপ্পা হচ্ছে তোমার পাকিস্তান, ভারত না, কোথায়? হরপ্পা হচ্ছে পাকিস্তানে অবস্থিত। হরপ্পা হচ্ছে পাঞ্জাব প্রদেশের হরপ্পা নামক স্থানে প্রথম আবিষ্কার। সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন হচ্ছে সিলমোহর, সিল পাওয়া গেছে, যে কিভাবে নিয়ে ছাপ্পা মাইরা দেয়, এরকম এরকম করে ছাপ্পা মেরে দিছে, বুঝছো? এরকম ছাপ্পা, কয়েকটা ছাপ্পা মেরে দিছে এরকম, ধরো এরকম। আরে কে হো গয়া। আমরা সিন্ধু সভ্যতায় আমরা যদি দেখি যে ছাপ্পা মেরে দিছে, তাই না? সেই যে সিল মেরে দিছে, সিল সিল ধরে এরকম এরকম করে এরকম আছে, সিলটা পাইছে আর কি, এরকম করে সিল ছিল আর কি। যাক, সিল সভ্যতা, সিল মোহর পাইছে। সিন্ধু সভ্যতার ধরন কি? সিন্ধু সভ্যতা সাধারণত একটা নগর ভিত্তিক বাণিজ্যিক একটা সভ্যতা ছিল, নগরটাই বেসিক্যালি প্রধান আর কি, একটা নগর ছিল আর কি। তো সিন্ধু সভ্যতা ধ্বংস হয় কখন? প্রায় অ্যাটলিস্ট ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে এটা আগে ধ্বংস হয়ে যায়। কিভাবে বন্যা হয়েছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। ঋত্বিক রোশন একটা মুভি আছে কি মহেঞ্জোদারো, দেখলে তোমরা আইডিয়া পাবা যে কি ছিল আসলে ওইটা। মহেঞ্জোদারো শব্দটির অর্থ কি? যে মৃতের ডিবি, মৃতের ডিবি, হ্যাঁ, এই হচ্ছে কথা। তারপরে মহেঞ্জোদারো সভ্যতা কোথায় হচ্ছিল? পাঞ্জাব না, এটা হচ্ছে সিন্ধু সভ্যতায়। এটা দেখো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত, লারকানা জেলায় আর কি। তারপর হচ্ছে আমরা যদি দেখি সিন্ধু সভ্যতা আবিষ্কৃত কত সালে? 1922 সালে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922 সালের দিকে আবিষ্কার। আমি দেখাবো তোমাকে কে আবিষ্কার করেন। এটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সে প্রথম এটা আবিষ্কার করতে। এই ভদ্রলোক ঐতিহাসিক ভারতের বাঙালি হিসাবে, বাঙালি প্রত্নতত্ত্ববিদ ছিলেন, এবং তাকে হচ্ছে তিনি হচ্ছে এই যে এই ভদ্রলোক হচ্ছে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। আচ্ছা, মৃতের সৎকারের জন্য চিলগড় ব্যবহার কোন ধর্ম? চিলগড় হচ্ছে তোমার জরুথুস্ট্র যারা আছে, এবং একদম হচ্ছে ধরো এটা জরুথুস্ট্ররা কারা? চিলগড় জরুথুস্ট্র পার্সিয়ানরা, পার্সি, পার্সি কারা? পার্সি মানে তোমার হচ্ছে যারা হচ্ছে ইয়েতে থাকে, ইরানে থাকে। তো পার্সিক ধর্মের প্রবর্তককে আমরা জানি হচ্ছে জরথুস্ট্র, ডি। তারপর হচ্ছে দ্য চাইনিজ সিভিলাইজেশন ডেটস ব্যাক টু কত সালে হয়েছে চাইনিজ? এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 5500 বিসি, অনেক আগে। তারপর আমরা যদি কোন নদীর তীরে চীনের সভ্যতা গড়েছে? হোয়াং, আমরা দেখি কোন নদী, এটা হচ্ছে হোয়াংহো নদী। হোয়াংহোকে বলে পিত নদী আর কি। তারপর হচ্ছে প্রথম চীনের সভ্যতা, চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? হোয়াংহো নদীর, আমরা যদি দেখি ইয়াংসি কিয়ান নদী আছে বা হোয়াংহো নদীর অববাহিকা, দুইটাই হবে উত্তর, বাট প্রথম তোমার কাছে যেটা দিবে দুইটাই রাইট আর কি। তারপর আমরা যদি দেখি ইতিহাসের প্রথম জনগোষ্ঠী, ইতিহাসে আমরা পড়ছি হেরোডোটাস। তারপর হচ্ছে আমরা ল্যাটিন শব্দ সিভিক্স শব্দ, সিভিক্স মানে হচ্ছে নাগরিক, সিভিক্স শব্দ অর্থ নাগরিক, নাগরিক। আচ্ছা, মিশর ও মেসোপটেমিয়ার সমকালীন সভ্যতা কোনটা? সমকালীন সভ্যতা হচ্ছে গ্রিক সভ্যতা। মিশর এবং হচ্ছে মেসোপটেমিয়ার সমকালীন, প্রায় সমকালীন, একই সময়। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল সাগরকে কেন্দ্র করে। প্রাচীন কোন সাগরকে কেন্দ্র করে? এটা হচ্ছে ভূমধ্য সাগর, ভূমধ্য, মানে পৃথিবীর মধ্যে যে সাগরটা, ভূমধ্য সাগর। আচ্ছা, তারপরে নিচের গ্রিকদের ফার্টিলিটি দেবী বলা হয় কাকে? অর্থাৎ ফার্টিলিটি দেবী বলা হয় রানী হচ্ছে, হ্যাঁ, আর্টেমিস। আর্টেমিসকে বলা হয় ফার্টিলিটির দেবী। ফার্টিলিটি মানে কি? মানে উৎপাদনের দেবী। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? তিনি রোমান সম্রাট ছিলেন, অপশন এ, রোমান সম্রাট। তারপর হচ্ছে আমরা যে রোমান সভ্যতার স্থাপত্য, কলোসিয়াম মানে, কলোসিয়াম এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, দেখছো তোমরা যারা দেখো, এই প্রত্যেকটা কিন্তু ইউনিভার্সিটি আসছে। 2020-21 সালে ঢাকা ইউনিভার্সিটি আসছে এই শব্দ, এটা তার মানে দেখছো তোমরা অনেকে জানো। কলোসিয়াম মানে হচ্ছে নাট্যশালা। এখানে গ্রিকরা যে রোমানরা নাট্য করতো, নাট্যশালা, হ্যাঁ, নাট্যশালা। যেই শালা নাটক করে আর যেই শালা নাটক করায়, দুই শালায় মিলায় হচ্ছে নাট্যশালা। এই যে দেখো, এটা এখনো আছে নাট্যশালাটা, দেখছো এটার মধ্যে এখানে বসতো মানুষজন, বসে বসে নাটক, মাঝখানে নাটক হইতো আর কি। তারপরে গম্বুজের ব্যবহার কোন প্রাচীন স্থাপত্য ধারার বিস্তৃত এবং উন্নত করে চলে? গম্বুজ, গম্বুজের ব্যবহার করছিল তোমার প্রথম রোমানরা। দেখবো যে রোমান সভ্যতার অনেক অবদান, অনেকগুলা গম্বুজের মতো করে গোল গোল করে আর কি। তারপরে আকুয়াডাক্ট,
কাদের সৃষ্টি? aqueduct হচ্ছে তোমার রোমানদের সৃষ্টি। aqueduct হচ্ছে একটা রোমানদের, এই হচ্ছে aqueduct। aqueduct দেখো এই যে এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম, আবার মাঝখান দিয়ে তোমার পানিও যেতে পারে। এই যে মাঝখান দিয়ে পানি যাচ্ছে, এগুলো মানে অনেক সুন্দর করে একটা স্থাপত্য aqueduct এর। রোমান সভ্যতা গড়ে উঠলো কোথায়? আমরা জানি রোমান সভ্যতা হচ্ছে তোমার রোমান সভ্যতা, এটা হচ্ছে তোমার অ্যাটলিস্ট এই নীল নদের হচ্ছে যে মিশরের সভ্যতা, সিন্ধু হচ্ছে নদী টাইবার নদীর তীরে, টাইবার নদীর তীরে আর কি। পেন্থিয়ন কি? পেন্থিয়ন মানে হচ্ছে একটা রোমান টেম্পল, এই যে এটাকে বলে পেন্থিয়ন, রোমান একটা টেম্পল, এটা রোমান মন্দিরে আর কি। আচ্ছা, ইনকা সভ্যতা ধ্বংসাবশেষ কোথায়? পেরুতে। সি, ইনকা একটা হচ্ছে দক্ষিণ আমেরিকার সভ্যতা, যেটা হচ্ছে খয়নিতে কয়েকবার আসছে, খয়নিতে আসছে 17-18-তে আসছে, খয়নিতে পেরুতে অবস্থিত। তারপর আমরা যদি দেখি নতুন সপ্তম মাচু পিছু কোন সভ্যতার? মাচু পিছু হচ্ছে ইনকা সভ্যতার অবদান। মাচু পিছু এটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য জায়গা, এটা হচ্ছে মাচু পিছু। তারপর আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড হেরিটেজ মাচু পিছু লোকেটেড ইন পেরু, সরি পেরু। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি দেখি, এই হচ্ছে আমাদের আজকে ছিল, অর্থাৎ তোমাদেরকে সভ্যতার ক্লাসটা আমি হচ্ছে তোমাদেরকে এইভাবেই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। কারণ সভ্যতার ক্লাসে তোমরা কি চাও? সভ্যতার ক্লাসে আমরা বেসিক্যালি দেখতে চাই যে তোমার অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সভ্যতা যখন তুমি পড়বা, অবশ্যই তোমার সভ্যতার অবদান, দুইটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে অবদান, আর একটা কি? তোমাকে হচ্ছে অবস্থান। অর্থাৎ তোমাকে যদি বলে যে আমরা যদি বলে যে আমরা অবদান কি পড়বো, কোন সভ্যতার কি অবদান, এটা কিন্তু তোমাদের পরে শেষ করে ফেলতে হবে। আর অবস্থানটা কি? অবস্থানটা হচ্ছে যে কোথায় অবস্থিত। ধরো ইনকা, নাম শুনে বোঝা যায় না, অর্থাৎ নাম শুনে যেগুলো বোঝা যায় না সেগুলো হচ্ছে তুমি অবস্থান পড়বা। আর নাম শুনে যেগুলার বোঝা যায় সেগুলার অবশ্যই অবদানগুলা পড়বা। অবদান সবগুলারই পড়তে হবে, যেমন মেসোপটেমিয়া, নাম শুনে তো বোঝা যাচ্ছে না ইরাকের, তাই না? এই হচ্ছে বিষয়। সো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো হচ্ছে, ভালোভাবে পড়তেছো। তোমরা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আমার মন বলে তুমি যদি পরিশ্রম করো, পরিশ্রম তোমার অবশ্যই পেইড অফ হবে। তোমাকে পরিশ্রমের অবশ্যই ফল পাবা। সো ফোকাস অন দ্য প্রসেস, স্টে ওয়ার্কিং হার্ড, আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ ইন দ্য ফিউচার। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী কোনো রেকর্ডিং ভিডিও। টাটা, বাই বাই।